আপনাদের অনেক অনেক শুভেচ্ছা ও ভালোবাসা জানিয়ে শুরু করছি অনুষ্ঠান খেলার জগৎ। শিলচর জেলা ক্রীড়া সংস্থা আয়োজিত অনূর্ধ্ব 15 আন্তঃস্কুল ক্রিকেট প্রতিযোগিতা শুরু হয়েছে বৃহস্পতিবার থেকে। প্রতিযোগিতায় মোট 16টি দল অংশ নিচ্ছে। বৃহস্পতিবার ইন্ডিয়া ক্লাব ময়দানে প্রতিযোগিতার উদ্বোধন করা হয়। এদিকে আন্তজেলা নুরুদ্দিন ট্রফি ক্রিকেট প্রতিযোগিতার জন্য শিলচর দলের প্রস্তুতিও শুরু হয়েছে। এই সমস্ত ব্যাপার নিয়ে একান্ত সাক্ষাৎকারে শিলচর জেলা ক্রীড়া সংস্থার সচিব অতনু ভট্টাচার্য বলেন, আমরা নুরুদ্দিন ট্রফির আগে আজকেই জেলা ক্রীড়া সংস্থার ময়দানে বাক্স মিডিয়া ফেস্টের ক্রিকেটের উদ্বোধন হয়েছে। আগামী 5-6 দিন মিডিয়া ক্রিকেটের খেলা থাকবে। তার পরবর্তীতে আগামীকাল আমরা ইন্ডিয়া ক্লাব ময়দানে আন্ডার 15 ইন্টার স্কুল ক্রিকেট লিগ কাম নকআউট টুর্নামেন্ট শুরু করতে চলেছি। প্রথম ম্যাচ আগামীকাল মহর্ষি বিদ্যা মন্দির এবং শ্যামাচরণ দেব বিদ্যাপীঠের মধ্যে অনুষ্ঠিত হবে 10ই এপ্রিল সকাল 8:30টায় ইন্ডিয়া ক্লাব ময়দানে। আমাদের এই টুর্নামেন্ট দুটো ময়দানেই চলবে, ইন্ডিয়া ক্লাব ময়দান এবং ডিএসএ গ্রাউন্ডে। এই টুর্নামেন্টে টোটাল 16টা দল যোগদান করেছে। 16টা স্কুলকে নিয়ে 4টা গ্রুপে ভাগ করা হয়েছে। প্রত্যেকের সাথে খেলবে। তারপর 4টা গ্রুপের চ্যাম্পিয়নদের নিয়ে সেমিফাইনাল অনুষ্ঠিত হবে এবং আগামী 21 তারিখ ফাইনাল ম্যাচ অনুষ্ঠিত হবে। আমরা তার পরবর্তীতেই আমাদের আসাম ক্রিকেট অ্যাসোসিয়েশন, আমাদের অভিভাবক সংস্থা, আমাদের শিলচরে নুরুদ্দিন আহমেদ ট্রফি সিনিয়র ইন্টার ডিস্ট্রিক্ট ক্রিকেট টুর্নামেন্টের খেলা হবে। এইবার নুরুদ্দিন আহমেদ ট্রফি সিনিয়র ইন্টার ডিস্ট্রিক্ট ক্রিকেট টুর্নামেন্টে টোটাল জোন হিসাবে ভাগ করা হয়েছে 7টা জোন। 7টা জোনের মধ্যে হলো আপার আসাম জোন, লোয়ার আসাম জোন, হেডকোয়ার্টার জোন, সেন্ট্রাল আসাম জোন, নর্থ ইস্টার্ন জোন আসাম জোন, সাউদার্ন আসাম জোন। এই 6টা জোনকে ভাগ করে খেলা অনুষ্ঠিত হবে এবং সাউদার্ন আসাম জোনে 2টা ভেন্যু দেওয়া হয়েছে, একটা ভেন্যু শিলচর এবং আরেকটা ভেন্যু হাইলাকান্দি। শিলচরে দলগুলা হলো শ্রীভূমি, হাইলাকান্দি, ডিমা হাসাও। এই 3টা দলকে নিয়ে লিগ অনুষ্ঠিত হবে শিলচরে। সাউদার্ন আসামের গ্রুপ 1, এই 3টা দলকে নিয়ে গ্রুপ 1-এর লিগ অনুষ্ঠিত হবে 23 তারিখ থেকে। প্রতিটা ম্যাচ 2 দিনের হবে। 23-24 হাইলাকান্দি ডিমা হাসাও, 25 তারিখ গ্যাপ 26-27 ডিমা হাসাও ভার্সেস শ্রীভূমি, আবার 28 তারিখ গ্যাপ 29-30 শ্রীভূমি ভার্সেস হাইলাকান্দি। আর হাইলাকান্দি জুনে গ্রুপ 2 3টা দলকে নিয়ে ওইখানেও খেলা হবে একই ডেটে। 23 এবং 24 কার্বি আংলং লক্ষ্মীপুরের মুখোমুখি হবে। 26 এবং 27 কার্বি আংলং শিলচরের সাথে খেলবে এবং 29-30 শিলচর লক্ষ্মীপুরের মধ্যে খেলা অনুষ্ঠিত হবে। পরবর্তীতে এই 6টা জোনের ফাইনাল রাউন্ড পরবর্তীতে ডিক্লেয়ার করবে আসাম ক্রিকেট সংস্থা। এখন এই 23 তারিখ থেকেই আমাদের আসাম ইন্টার ডিস্ট্রিক্ট নুরুদ্দিন ট্রফি সিনিয়র টুর্নামেন্ট চলবে। আমাদের শিলচর দল তার আগে আমরা ট্রায়াল ক্যাম্প অনুষ্ঠিত করব। ট্রায়াল ক্যাম্প অনুষ্ঠিত করে ওইখান থেকে আমরা প্লেয়ার সিলেকশন করে আমরা সিনিয়র ইন্টার ডিস্ট্রিক্টের টিম তৈরি করব। আমি আপনাদের কাছে আশাবাদী যে আপনাদের শুভেচ্ছা থাকলে আমাদের শিলচরের টিম ভালোই হবে। আসাম ক্রিকেট সংস্থা আয়োজিত আসাম প্রিমিয়ার ক্লাব কাপ ক্রিকেট টুর্নামেন্টে চ্যাম্পিয়ন হয়েছে শিলচরের ইটখলা অ্যাথলেটিক ক্লাব। বারক উপত্যকার কোনো দলের এটাই প্রথম এই খেতাব জয়। প্রতিযোগিতার ফাইনাল রাউন্ডে রাজ্যের প্রথম সারির দলগুলোকে পরাস্ত করে চ্যাম্পিয়ন হয় দারুণ খুশি ইটখলা অ্যাথলেটিক দলের অধিনায়ক অভিষেক ঠাকুরি। তিনি জানালেন, ক্যাপ্টেন আমি এজ এ টিম আমার অনেক ভালো খেলেছে, ইচ এন্ড এভরিওয়ান সবাই ভালো খেলেছে এবং ইন্ডিভিজুয়াল সব এভরি মানে ফরম্যাটে ওরা ভালো খেলেছে, লাইক ব্যাটিং, বোলিং, ফিল্ডিং এ। চ্যাম্পিয়ন হতে গেলে তো আমাদের সব ডিপার্টমেন্ট ভালো থাকতে লাগে, তো সব ভালো হয়েছে এখানে আমাদের মানে ডিপার্টমেন্টগুলো, তাই আমরা মানে জয় লাভ করলাম। এজ এ ক্যাপ্টেন আমি অনেক খুশি মানে এই জিনিসটা নিয়ে। ফাইনাল ম্যাচ কাদের বিরুদ্ধে খেলতে হয়েছে? ফাইনাল ম্যাচ হয়েছে আমাদের তিরঙ্গা ক্লাব এগেনস্ট ক্লাব তিরঙ্গা ছিল, যেটা বরপেটার ক্লাব। এটা ম্যাচের মানে আপনারা টসে জিতে কত ব্যাট করেছে? আমরা মানে টস আমি জিতেছিলাম, আমি জিতে ওদেরকে ব্যাটিং করতে দিয়েছিলাম, তো ওরা 98-এ অল আউট হলো। তারপরে আমরা স্টার্ট অনেক ভালো হয়েছিল, আমরা
45 for 2 ছিল আমাদের। তারপরে খালি 50 রান লাগতো, তার মাঝখানে আমরা একটু ব্যাটিং কোলাপস হয়ে গেল। কিন্তু আমাদের এজ এ ইউনিট আমি জানি যে আমাদের সবাই ব্যাটিং পারে, তো ওর জন্য মানে লাস্টে অভয় যাদব যারা সিনিয়র যে ছিল আর ঋতিক ধর যেটা প্রমিসিং ক্রিকেটার, ওরা দুজন লাস্টে মানে 17 রান করে জিতিয়ে দিল আমাদেরকে। শেষ উইকেট জুটিতে যেটি দশম উইকেট জুটিতে আপনাদের পরিস্থিতি কি ছিল যখন 9টা উইকেট পড়ে যায়? না, সবার মধ্যে বিলিভ ছিল, আমরা সব বাইরে বসে মানে চেয়ার আপ করতেছিলাম। তখন এক কত এক রান রানের প্রয়োজন ছিল? তখন 17 রান লাগতো। হুম। তারপরে তো ওরা পার্টনারশিপ করেছে ভালো রান, 17 রানে ভালো পার্টনারশিপ করেছে। আমাদের বিলিভ ছিল যে আমাদের সব মানে বোলার হোক বা যাই হোক যেই হোক ওরা সবাই ব্যাটিং পারে, ওইটা বিলিভ ছিল যে ওরা করতে পারবে। তো সেই আশাটা ওরা পূরণ করেছে। হুম 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 তার জন্য এজ এ ক্যাপ্টেন আমি অনেক খুশি আরো। ফাইনাল ম্যাচের একটা বাড়তি চাপ ছিল, তো আপনি কি মনে করেন যে টস জিতে প্রথমে ফিল্ডিং নেওয়াটা সঠিক সিদ্ধান্ত? হ্যাঁ, সঠিকই ছিল। কেন কি আমরা তো গিয়ে এখানে উইকেট দেখেছি না, উইকেট কেরকম বিহেভ করছে কি না। উইকেটটা স্লাইড একটু ভিজা ছিল, তো ব্যাটসম্যানের জন্য একটু ডিফিকাল্ট ছিল, বোলার হেল্প পেয়েছিল। তো ওই বোলার আমাদের যেরকম ফিল্ডিং নিলাম আমরা ইউটিলাইজ করতে পারলাম, বোলার গুলো সব মানে অ্যাডভান্টেজ নিতে পারলো আর কি। তাই আমরা ওদেরকে 98-এ অল আউট করলাম। ফাইনাল কোনো দলকে 98 অল আউট করাও মানে এত ইজি না, কিন্তু আমরা করতে পেরেছি। তো এই ধরনের টুর্নামেন্ট খেলতে গিয়ে বা কোনো ক্লাবের হয়ে অধিনায়ক হিসাবে এটা কি আপনার জীবনে প্রথম সাফল্য? হ্যাঁ, অ্যাজ এ ক্যাপ্টেন আমি মানে লোকাল ডিভিশন গুলো তো জিতেছি, কিন্তু এরকম এপিসি আসামের এখন যেটা সবচেয়ে বড় টুর্নামেন্ট, এরকম জিতা আমার জন্য অনেক বড় অ্যাচিভমেন্ট এখনের জন্য। তো এছাড়া আপনারা এখানে জোনাল ভিত্তিক খেলতে হয়েছে, এরপরে পরবর্তী রাউন্ডে খেলতে হয়েছে। আপনাদের যে যাত্রা শুরু হয়েছিল শিলচর সুপার লিগের চ্যাম্পিয়ন হয়ে, তো এরপর আপনারা কিভাবে কোন কোন পর্যায়ে খেলতে হয়েছে? আমাদের যাত্রাটা বলতে গেলে অনেক ডিফিকাল্ট ছিল, অনেক অনেক হার্ড ছিল। ওইটাই অনেক এত ইজি ছিল না। যেটা আমরা এখানে শিলচরে যেটা খেলেছি ওইটা অনেক টাফ। অন্য অন্য টিমরা অনেক ভালো টিম ছিল, এখানে ইন্ডিয়া ক্লাব, টাউন ক্লাব, ওরা অনেক ভালো টিম ছিল। ওদেরকে হারিয়ে আমরা এখানে শিলচর থেকে পার করে তারপর আমরা জোনে লিগে চ্যাম্পিয়ন হলাম, যেটার বিরুদ্ধে আমরা খেললাম। ওরা ছিল হাইলাকান্দি, তারপরে ডিমা হাসাও, আর ফাইনাল ম্যাচ খেললাম আমরা লক্ষ্মীপুরের সাথে। তো জোনে লিগে আমরা চ্যাম্পিয়ন হয়ে গেলাম। চ্যাম্পিয়ন হওয়ার পরে আমরা মানে বিলিভ আর শক্তিটা আরো বেড়ে গেল। তারপর আমরা গেলাম ফাইনাল রাউন্ড খেলতে। ফাইনাল রাউন্ড খেলার গিয়েও আমরা অনেক ভালো দুটা টিম পেয়েছি, যেটা নগাঁও স্টার স্পোর্টিং ক্লাব আর বার্ড ক্রিকেট যেটা গুয়াহাটির ক্লাব, যেটা ওরা দুইটা টিমই মানে আগের ফাইনাল জিতেছে আগে অন্য অন্য মানে বছরে। তো ওদেরকে হারানোর পরে আমাদের মানে আরো মানে বিলিভ আর এনার্জি আমরা পেয়েছি, যেটা দিয়ে আমরা নেক্সট সেমিফাইনাল খেলতে পারলাম, যেটা ছিল কোকরাঝার টেঙ্গাপাড়ার সাথে। তারপরে আমরা ফাইনাল খেলেছি তেলেঙ্গার সাথে। এই যে ফাইনাল রাউন্ডে প্রতিটা দল, যে দলগুলোতে আসামের প্রথম সারির ক্রিকেটাররা রয়েছেন তাদের বিরুদ্ধে জয়লাভ করা বা ম্যাচ জেতা, এটা একটা বড় চ্যালেঞ্জ ছিল। হ্যাঁ 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 অনেক বড় চ্যালেঞ্জ ছিল। কেন কি অন্যান্য টিমে অনেক ভালো ভালো প্লেয়ার ছিল, রঞ্জি ট্রফির প্লেয়ার ছিল, অনেক ভালো টিম ছিল। তো ওদেরকে আমরা হারানো এত ইজি ছিল না, কিন্তু এটা আমরা করতে পেরেছি। এটা আমাদের জন্য অনেক বড় কথা আর অনেক বড় অ্যাচিভমেন্ট। এই যে ফাইনাল রাউন্ডের ম্যাচগুলি আপনারা শক্তিশালী দলের বিরুদ্ধে জিতেছেন, এটার মূল কারণ কি বা কিভাবে সম্ভব হয়েছে এটা? সম্ভব হয়েছে, সবার মধ্যে একটা বিলিভ ছিল যে আমরা করতে পারবো। অ্যাজ এ ক্যাপ্টেন আমিও অনেক টিমকে মোটিভেট করে রেখেছি, যেখানে কারোর মানে নেগেটিভ থটস আসতে দিইনি, এরকম হতে পারে না। আমরা সব বিলিভ রেখেছি যে হতে পারে, আর এরকম চান্স আমরা বারবার পাবো না যে এটা করতে পারবো আমরা। যখন আমরা নগাঁওর সাথে ফার্স্ট ম্যাচ জিতেছি, তারপরে আমরা মানে বিলিভটা আরো বেড়ে গেল। আর গুয়াহাটি যেটা সবচেয়ে স্ট্রং টিম, গুয়াহাটির বার্ড টিম, ওদের সাথে জেতার পরে তো আর আমরা ভেবে নিয়েছি এখান থেকে আর মানে স্টপ করলে হবে না, এখান থেকে আর কন্টিনিউ হবে, এখান থেকে আর পিছিয়ে মুড়ে দেখার কোনো মানে কথা নেই আর। ফাইনাল ম্যাচ জয়ের ব্যাপারে কোনো টার্নিং পয়েন্ট ছিল নাকি পুরো টিমের স্পিরিট? হ্যাঁ, এখানে বলতে গেলে পুরো টিমের স্পিরিট ছিল। বোলিং অনেক ভালো করেছে আমাদের, ঋত্বিক ধরে অনেক ভালো বল করেছে,
হর্ষ কুমার ও ইনিশিয়ালি স্টার্ট একটা ভালো ব্রেক থ্রু দিল। তারপরে ইকরামুল আলী ভালো বোলিং করেছে। এগেনস্ট টিমকে 98 অল আউট করা ফাইনাল ম্যাচে, এটা মানে এত ইজি ছিল না আমাদের জন্য, কিন্তু এটা আমাদের বোলার সব করতে পেরেছে আর কি। হাইলাকান্দি জেলা দাবা সংস্থার উদ্যোগে আগামী সপ্তাহে অনুষ্ঠিত হবে একটি জেলা ভিত্তিক দাবা প্রতিযোগিতা। এই নিয়ে আকাশবাণীকে দেওয়া একান্ত সাক্ষাৎকারে জেলা দাবা সংস্থার সচিব প্রতুল সিনহা বললেন, হাইলাকান্দি দাবা অনেক বছর থেকেই চলছে। আহ, মানে আমি আমি তো এখানের হাইলাকান্দি ডিস্ট্রিক্ট চেস অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক। তবে আমি 2015 থেকে আমি এখানে আমার পথ চলা 2015 থেকে শুরু হয়েছে। তবে তার আগে 2003 থেকে শুরু হয়েছিল অফিসিয়ালি, কিন্তু তার কোনো ইনফরমেশন অ্যাকচুয়ালি আমার কাছে নেই। আহ, তবে 2015 থেকে আমি চালিয়ে যাচ্ছি, এবং তখন থেকে প্রতি বছর আমরা অনেক ধরনের প্রতিযোগিতা টুর্নামেন্টস আমরা করে আসছি, এবং প্লেয়ার্সরা পার্টিসিপেট করছে, খেলছে, এবং কিছু কিছু প্লেয়াররাও বাইরে গিয়েও খেলছে। এবং ইতিমধ্যেও অনেক ধরনের ফেডারেটিং টুর্নামেন্ট বাইরে হয়েছে। এখানেও আমাদের হাইলাকান্দি ডিস্ট্রিক্ট থেকে বাইরে গিয়ে খেলাধুলা খেলছে, পার্টিসিপেট করেছে। তার সাথে সাথে আমাদের যে সরকারের যে নতুন একটা পদক্ষেপ, যেটা খেল মহারণ 2.0, যদি এটা গত বছর হয়েছিল, তবে চেস দাবাটা গত বছর এটার সাথে ইনক্লুডেড ছিল না, কিন্তু এইবার প্রথমবার মানে দাবাটা বা চেস যেটা আছে এটা ইনক্লুড করা হয়েছে। আর এর জন্যই আমি প্রথমত সরকারকে ধন্যবাদ জানাতে চাই। এবং আর এই ইনক্লুড করার মানে এটার এই কারণেই আমাদের ডিস্ট্রিক্টের অনেক যেগুলো একদম ব্যাকওয়ার্ড এরিয়া, যেখানের বাচ্চারা খেলার সুযোগ পায় না সাধারণত, বা অনেক সময় আমরা যখন টুর্নামেন্ট করি ফিজের একটা ব্যাপার থাকে, কিন্তু খেল মহারণ থাকার জন্যই এখানে তো ফিজের কোনো দরকার নেই, সবকিছু গভর্নমেন্ট দিয়েছে। এবং তার জন্যই অনেক ধরনের প্লেয়ার্স ব্যাকওয়ার্ড এরিয়া থেকে, টাউনের যারা আছে তারা তো খেলেছেই, কিন্তু তার সাথে সাথে ব্যাকওয়ার্ড এরিয়া যারা আছে তারাও পার্টিসিপেট করেছে। এবং যারা খুব একটা যা শুরু করেছে তারাও পার্টিসিপেট করেছে। তো এতে হয়েছে কি, তাদের শুরু যেহেতু করেছে, অন্যরা খেলা দেখবে, শিখবে, তো চেসের প্রতি আরো তাদের শেখার যে আরো কিছু শেখার ইচ্ছা হবে। তো আমরা এই খেলমানের জন্য ইতিমধ্যে আমরা প্রথমে জিপি লেভেল, তারপর এলএসি লেভেল, ডিস্ট্রিক্ট লেভেল, এখন আমরা স্টেট লেভেল। তো স্টেট লেভেলও আমরা ইতিমধ্যে আমরা গুয়াহাটিতে গিয়ে আমাদের পার্টিসিপেট আমরা 10 জন প্লেয়ার্স, টোটাল 10 জন, ছেলে 5 জন, মেয়ে 5 জন, আমরা গুয়াহাটিতে গিয়ে পার্টিসিপেট করে এসেছি। তো এটাই আমাদের আজকে পর্যন্ত সেই ছোট্টখাট্ট একটা ইতিহাস বললাম। তো 10 জন খেল মহারণে রাজ্যভিত্তিক 10 জন অংশ নিয়েছে। হ্যাঁ, ছেলে 5 জন, মেয়ে 5 জন। হ্যাঁ, এর আগে জেলা ভিত্তিক পর্যন্ত খেলা কতটা ভালো হয়েছে? কতটা জেলা ভিত্তিক পর্যন্ত যারা প্রতিযোগিতায় অংশ নিয়েছিল তাদের পারফরমেন্স কিরকম ছিল? আমি দেখুন, আমরা যদি এখন আমাদের জেলার সাথে যদি অন্য জেলার যদি তুলনা করি, তাহলে তো এটা আমার মনে হয় না সেটা ঠিক হবে। কারণ সব জেলারই নিজের নিজের একটা কি বলবো, একটা আলাদা আলাদা জেলার নিজের একটা ইয়ে থাকে। তো আমাদের জেলার যেটা আগের, আমি যদি আগের দিনগুলো যদি সাথে যদি তুলনা করি, তাহলে এখনের পারফরমেন্স বেটার হয়েছে। আমার নিজের জেলার যদি কথা বলি, অন্য জেলার সাথে কথা কম্পেয়ার করলে হবে না, এটা আলাদা থাকে, সব জায়গায় জেলার ব্যাপারটা আলাদা থাকে। তো আমাদের জেলার যেটা তুলনা যদি করি আগের দিনগুলোর সাথে এখনের, তাহলে নিশ্চয়ই সেটা এখন যদি কম্পেয়ার করি তাহলে এখন ভালো হয়েছে। এবং এখানে যারা বাচ্চারা তারা পার্টিসিপেশন যেটা করেছে, এটাই আমাদের জন্য বড় কথা। আমি যেহেতু আমাদের হাইলাকান্দি ডিস্ট্রিক্ট অ্যাসোসিয়েশন জেনারেল সেক্রেটারি,
তো এখানে আমার জন্য আর কি এই যে পার্টিসিপেশন, এটাই সব থেকে বড়। এবং বাকি আস্তে আস্তে ধীরে ধীরে খেলবে, শিখবে, এটার জন্য আমরা চেষ্টা চালিয়ে যাব। আর তো তো খুব একটা হাইলাকান্দি থেকে এর আগে অন্যান্য প্রতিযোগিতায়ও অংশ নিয়েছে নিশ্চয় বাচ্চারা, হ্যাঁ, আমাদের খেলমহারণ ছাড়া? হ্যাঁ, খেলমহারণ ছাড়া আমাদের হাইলাকান্দিতে যেগুলো আমাদের টুর্নামেন্ট হয় এইগুলোতে পার্টিসিপেট করে, বাচ্চারা পার্টিসিপেট করে। আমার খেলমহারণের মানে ডিস্ট্রিক্ট লেভেল শেষ হওয়ার পরে মোটামুটি আপনার এক সপ্তাহের ভিতরেই আমরা হাইলাকান্দি মানে আরেকটা সিলেকশন টুর্নামেন্ট একটা আমরা করেছিলাম। তো এখানে অনেক প্লেয়ার্সরা এসে মানে খেলেছে, এবং এখান থেকে যারা সিলেকশন হয়েছে তারা আবার স্টেট লেভেল, যেটা আমাদের নর্মাল যেটা আমরা টুর্নামেন্ট হয়, খেলমহারণ না মানে এটা ছাড়া আমাদের স্টেট লেভেল যেটা টুর্নামেন্ট একটা হয়, এটাতে ওরা গিয়ে এখানে মানে সিলেকশন হয়ে এখানে গিয়ে ওরা পার্টিসিপেট করতে পারবে। এবং স্টেট লেভেল টুর্নামেন্টে ইতিমধ্যেই আমাদের মানে সবকিছু ঠিক হয়ে গেছে কোন জায়গায় কি হবে। যদিও মানে পুরোভাবে ডেটটা ফিক্স হয়নি, তবে খুব তাড়াতাড়ি ডেট অ্যানাউন্স হয়ে যাবে। বিভিন্ন ক্যাটাগরি আছে এখানে, আন্ডার 7, বয়েজ, গার্লস, 9, 11, 15, 17, 19, তারপর উইমেন আছে, ওপেন আছে, ভেটারেন আছে, অনেকগুলো ক্যাটাগরিজ আছে। ওই ক্যাটাগরিজে এখানে প্লেয়ার্সরা যাতে খেলতে পারবে। এবং এই টুর্নামেন্টে জেলার বিভিন্ন অঞ্চল থেকে অংশ নেবে নিশ্চয়। হ্যাঁ, একদম একদম। শ্রীভূমি জেলা ক্রীড়া সংস্থার ফুটবল বিভাগের সচিব মৃণাল কান্তি দাস আজ এক সাক্ষাৎকারে জেলার ফুটবল খেলার মান উন্নয়নের জন্য কী কী পদক্ষেপ নেওয়া হচ্ছে তা সবিস্তারে জানালেন। যখন থেকে ফুটবল সেক্রেটারি হয়েছে তারপর থেকে ফুটবল নানান আমাদের ডিএসএ যেটা স্কুল লিগ, কলেজ লিগ, ওমেন্স লিগ, ক্লাব লিগ, এ ডিভিশন, বি ডিভিশন, সেটা হয়ে যাচ্ছে রীতিমতো। এইবার থেকে সুপার ডিভিশন শুরু হবে, যেটা প্রথমবার আমাদের শ্রীভূমি জেলা ফুটবলে সুপার ডিভিশন শুরু হবে। তার সঙ্গে আমাদের এই বছর আমরা এই নতুন কার্যকর্মসূচির যে আমাদের হয়েছিল, কমিটি হয়েছিল, তার থেকে আমরা বলেছিলাম যে আর কিছুজন আমাদের পুরনো রাধাকৃষ্ণ জৈন যেটা ফুটবল ইন্টারন্যাশনাল ফুটবল টুর্নামেন্ট হতো, সেটা আমরা এবার 26 বছর পর শুরু করতে চলেছি। তো এই নানা আমাদের ছিল, আমাদের ফেব্রুয়ারি মাসে হওয়ার কথা ছিল, নানান অসুবিধা, তারপরে এই রমজান মাস এসে গেল, তারপর ইলেকশনের এই পঞ্চায়েত ইলেকশন শুরু হতে চলেছে। তারপরে আমরা 3rd উইক অফ মে মাস কনফার্ম আমরা শুরু করতে চলেছি আর কিছু। তার ঠিক পরপরই আমরা একাডেমিটাও দেখুন অনেক দিন ধরে আমি বলছিলাম, কিন্তু নানা আমাদের মাঠের জন্য অ্যাকচুয়ালি মাঠের অভাবে, ভীষণ অভাব, মাঠের অভাবের জন্য আমরা আজকে এই একাডেমিটা, ফুটবল একাডেমিটা শুরু করতে পারছি না। কারণ ফুটবল একাডেমি যদি একটা মাঠ যে কোনো জায়গায় একটা হয়, ওখানে সবসময় করতে হবে, মানে একটা মাঠ লাগবে, শুরুতে মাঠ একটা এঙ্গেজ ওই একাডেমির জন্য লাগবে। সেই সুবিধাটা আমাদের নেই বলে আমরা করতে পারছি না। এবার শুরু করবোই আর কিছুজনের পরে। স্কুলে আমাদের চিঠি দেওয়া হয়ে গেছে, স্কুলগুলোতে এজ গ্রুপ আমরা রেখেছি নানান এজের। তারপর আজকে দেখুন অল ইন্ডিয়া আসাম ফুটবল থেকে চিঠি আসছে পরশুদিন, অল ইন্ডিয়া ফুটবল এবং ফিফা মিলে একটা একাডেমি ট্রায়াল ক্যাম্প নেবে। তাই কোকরাঝার কোকরাঝার সাইতে ফিল্ডে আর গুয়াহাটি সাই ফিল্ডে। কোকরাঝার সাই ফিল্ডে বয়েজ 12, 13, 14 এজ গ্রুপ, আর গুয়াহাটি সাই ফিল্ডে হলো গার্লস, সেম এজ গ্রুপের শুরু হতে। আমরা আজকেই 6টা প্লেয়ার পাঠিয়েছি কোকরাঝারের উদ্দেশ্যে, অনলি বয়েজ। তাই আশা করি 2-1টা যদি চান্স পায় এই একাডেমিতে খুব উপকৃত হবে। এলাকা আমাদের শ্রীভূমি জেলা ক্রীড়া সংস্থার পক্ষ
থেকে ওদেরকে আমরা আমরা শুভেচ্ছা জানাচ্ছি। এবং এই 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 আশাটুকু রাখছি আমরা যে এবার একাডেমিটা শুরু করব, আর সুপার ডিভিশনটা শুরু হবে ক্লাবের, এই সিনিয়র ডিভিশনের। তো আপনারা মেয়েদের খেলার ক্ষেত্রে কোনো ব্যবস্থা নিচ্ছেন কি, মেয়েদের খেলার ক্ষেত্রে? হ্যাঁ, মেয়েদের খেলা, মেয়েদের আমরা যে গত বছর হয়নি আমাদের মাঠের জন্য, মেয়েদের আমাদের এইজ গ্রুপও খেলা করি আর ক্লাব লিগও করি। তাই এইবার আমরা করব, মেয়েদের এইজ গ্রুপও করব, ক্লাব লিগ, ইন্টার ক্লাবও করব, লেডিস ফুটবল। এবং মেয়েদের পক্ষ থেকেও সাড়া পাওয়া যায়? সারা পাওয়া যায়। হ্যাঁ, আমাদের 6টা টিম অলরেডি ছিল, এন্ট্রি করেছিল, কিন্তু আমরা আমাদের মাঠের জন্য, কারণ মেয়েদের জন্য তো একটু উপকৃত খেলার মাঠ চাই, মানে ফিল্ডটা অ্যাটলিস্ট মেয়েদের জন্য, সেই জন্য মানে করে উঠতে পারিনি। আমরা এই বছর করবই। তো গ্রামীণ ফুটবল নিয়ে এর পাশাপাশি কী চিন্তাভাবনা রয়েছে? গ্রামীণ বিভাগটা আমাদের মানে এই আমরা যে প্রশান্ত বোর্ড ছিল আগে, গ্রামীণ শাখার সম্পাদক, আর উনি মারা যাওয়ার পর থেকে এই গ্রামীণ বিভাগটা মানে নাই বলে চলে। গ্রামীণ বিভাগের পারফেক্ট কোনো ম্যান পাওয়া যাচ্ছে না, আর নেইও, থাকলেও তা কোনো ইনিশিয়েটিভ নেয় না ভালো করে। তাই জন্য গ্রামীণ ফুটবল বা বলুন বা সব খেলাই বলুন, গ্রামীণের কোনো পদক্ষেপ নেওয়া হচ্ছে না ভালো ঠিক মতন। তো যে ক্লাব লিগগুলো করবেন আপনারা, সেখান থেকে গ্রামের দলগুলো আসছে কি? পাথারকান্দি, করিমগঞ্জ? হ্যাঁ, গ্রামের টিমই বেশি আমাদের, যেটা হচ্ছে গ্রামের টিমই বেশি। পাতাকান্দি, দিলবসরা, রাতাবাড়ি, রামকৃষ্ণনগর, আলিপুর, ওখান থেকে বেশি আসছে। তো শহরে সেক্ষেত্রে পিছিয়ে কেন? শহরে পিছানোর কারণ একটা বিগ প্রবলেম হবো আমি বলছি, ফিল্ড, মাঠই নেই আমাদের। আগে আমরা যে সময় ছোটোবেলা খেলাধুলা করতাম, মাঠ অনেক ছিল, ছোটো মাঠ ছিল, আমরা ছোটো মাঠে খেলতাম। এখন ছোটো মাঠ তো দূরের কথা, নিজের ঘরের মানে বারান্দা ভালো করে নেই বাড়ির মানুষের, এই অবস্থা হয়েছে এখন। মানে মানুষ বেশি কিন্তু জায়গা কম, খালি জায়গা কম। তাই আর আরেকটাও কারণ মানে খালি শুধু গ্রামের বেলা না, টাউনের বেলা না, গ্রামের বেলায় আমরা যেমন ধরুন, আমরা যে ছোটো ছিলাম তখন আমাদের ভাই বোন 14টা 15টা ছিল, আমরা যেমন 6 ভাই 6 বোন। যে মানে একটা মা বাবার যে 12টা ছেলে মেয়ে থাকে আগের দিনের মতন সময়ে, ওদের এত করে এক হাতে কী করে করবে ওরা, যেহেতু যেরকম খেলতো, যেরকম নানান দিকে চলে বেড়াতো, কোনো মানে অত রেস্ট্রিকশন ছিল না। এখন দেখুন, একটা ছেলে, মা বাবা ছেলে একটা বা দুটো বেশি হলে সন্তান, ওদেরকে এই ফুটবল খেলতে হাত পাও ভেঙে যাবে, একটা ডর। ক্রিকেট খেলে একটা চোট লেগে যেতে পারে, একটা ডর। ওরা কি ডক্টর বানাবে, ব্যারিস্টার বানাবে, না এই প্লেয়ার বানাবে? এটা একটা আমাদের এইদিকের অঞ্চলের একটা চিন্তাধারা। ওরা কি মানে কী তুলা করে রাখবে, কি মানে সেটা একটা কিন্তু মানে বিগ প্রবলেম আমি মনে করি এই সন্তানের বেলায়। যেটা ওদের ওই সব মা বাবা চাইবে আমার মেয়েটা ডাক্তার হোক, আমার ছেলেটা ইঞ্জিনিয়ার হোক, আমার একটা বড় অফিসার হোক, ডিসি হোক, এসপি হোক, হ্যাঁ একটা অফিসার, সবাই স্বাভাবিক সব মা বাবার একটা আশা স্বপ্ন থাকে। তো এই ক্ষেত্রে একটু কিন্তু আমরা মানে পিছিয়ে আমার মনে হচ্ছে, যেটা ফিল করছি, আমার শুরুর থেকে আমি যেটা অভিজ্ঞতায় বলছি, এটা একটা বিগ কারণ। তো খেলাধুলার মাধ্যমে যে শরীর গঠন হয়, সেই সচেতনতা বাড়াতে আপনারা ওই অভিভাবকদের, হ্যাঁ এই জেনারেশনে তো এই মা বাবাদের কোনো নেই। আমাদের পরের জেনারেশনে তো মানে মা বাবাদেরই শরীরচর্চার কোনো নেই, মানে অভ্যাস নেই বা উৎসব নেই। ওরাও সন্তানকে কী দেবে? নিজেরাই যদি সতর্ক না থাকে, আপনি যদি একটা প্র্যাকটিক্যাল যে একটা এই করে থাকেন, তো আপনি বুঝবেন এইটার মর্মটা কী। সেই ওই মা বাবাদের নেই, আর সন্তানদের ওরা কি মানে ওদের ইন্টারেস্ট কী দেবে, সেটা একটা কারণ। তো সেক্ষেত্রে ওরা এগিয়ে আসতে আপনারা কি পদক্ষেপ নিচ্ছেন? হ্যাঁ, আমরা নিচ্ছি। আমরা যখন আমরা সুইমিং পুল, আমাদের জিএসএস সুইমিং পুল ইনডোর গেম এর মধ্যে শুরু হয়ে যাবে। পঞ্চায়েত ইলেকশন পরে সুইমিং পুল ইনডোর, তাতে
অনেক উপকৃত হবে এখনকার ছেলেমেয়েরা। সুইমিং একটা দেখুন, সুইমিং একজনের যদি সুইমিং করে আর কিছু লাগে না। আর ব্যাডমিন্টনের যদি কোচিংয়ে থাকে অনেক ছেলেমেয়ে, শত ছেলেমেয়ে উপকৃত হবেন দুটাতে, সুইমিংয়ে এবং ব্যাডমিন্টনে। তাই আমরা একটা বড় পদক্ষেপ নিয়েছি, প্রায় কাজ প্রায় শেষ হয়ে গেছে, এর মধ্যে আমরা ওপেনিং হয়ে যাবে। তো সেখান থেকে ফুটবল প্লেয়ার বেরোবে আপনি আশা করছেন? একটু ফিট থাকবে, তারপরে আপনি সুইমিং যদি করেন যে কোনো খেলা আপনি করতে পারবেন। ব্যাডমিন্টন খেলে খালি ব্যাডমিন্টন খেলে না, ফুটবল প্লেয়ারও ব্যাডমিন্টন খেলতে পারে, ব্যাডমিন্টন আর ফুটবল খেলতে হবে, এর জন্য কোনো নেই। কিন্তু একটা খেলার, আমি সব ধরনের খেলার বলছি, সব ধরনের খেলারই একটা উপকৃত হবে। আপনি মাঠের অভাবের কথা বলছেন, তো মাঠের অভাবটা দূর করতে কী পদক্ষেপ নেওয়া হচ্ছে ক্রীড়া সংস্থার থেকে? আমাদের দেখুন এই গভর্নমেন্ট স্কুল মাঠটা গভর্নমেন্টের যে কোনো সময় নিয়ে যায়। আমাদের খেলা চলাকালীন এমনও হয়েছে, আমাদের খেলা চলাকালীন আধা খেলে আমরা মাঠ ছাড়তে হয়। গভর্নমেন্টের ডিসির অর্ডার, অমুকের অর্ডার, বড় বড় ডিসির অর্ডার মারতে হয়। এর চেয়ে দুঃখজনক কথা আমি কী বলবো, আমাদের এই সরকারি স্কুলের মাঠে এটা আমরা তো খালি দেখভাল করছি ডিএসএ, কিন্তু আমাদের কোনো, ওরা যদি যা বলবে, ওরা গভর্নমেন্ট থেকে একটা চিঠি আসলে চিঠি না দিয়ে আমাদের এই ক্লাব হাউসে চলে আসে, চিঠি না দিয়ে মাঠে ঢুকে যায়, মানে না জানিয়ে। এর চেয়ে দুঃখজনক কথা কী বলবো, আমাদের নিজস্ব কোনো মাঠ নেই। নিম্ন স্কুল মাঠটা মৌচুক্তি হয়েছে, কিন্তু সরকারি অনুষ্ঠান হয়ে থাকে হরদম। কলেজের মাঠ তো বলে লাভ নেই, ওখানে পার্মানেন্ট আছেই কিছু না কিছু। পাবলিক স্কুলের মাঠ বলুন, এই যে ও তো মাঠের, পাবলিক স্কুলের মাঠ শুধু বলি, এটা তো মেলার মাঠে নামে পরিচিত। পাবলিক স্কুলের মাঠ বললে কোন মাঠ বলে, মেলার মাঠ বললে সবাই চিনে। এই হয়েছে আমাদের মাঠের পরিচয়। তো শহরের পাশাপাশি মফস্বল এলাকায় কি সে ধরনের কোনো মাঠের পরিস্থিতি গড়ে তোলা যায় না? পরিস্থিতি কে তুলবে বলুন? কোনো ইনস্টিটিউট নিতে হবে, সরকারের নিতে হবে, ডিএসএকেও নিতে হবে। সঠিক পদক্ষেপ নেওয়া হচ্ছে না, সেই জন্য মাঠের আজকে এই। তো আগামীতে করিমগঞ্জের ফুটবলকে আপনারা এগিয়ে নিতে আর কি পদক্ষেপ নিচ্ছেন বা কী পদক্ষেপ গ্রহণ করছেন এই বছর, এই মরশুমে? আমি একাডেমিটা বিশেষ করে গুরুত্ব দিচ্ছি। একাডেমি যদি না থাকে কোনো দিন, যে কোনো খেলার একাডেমি না থাকলে, কোচিং সেন্টার না থাকলে কোনো দিন গ্রাসরুট থেকে উঠে আসবে বড় বড় প্লেয়ার। আপনারা যতই ওয়ার্ল্ড যত বলে, ওরা গ্রাসরুটের থেকে উঠে আসছে। তাই গ্রাসরুট ওই ছোটোর থেকেই ওদের উঠতে হবে, ওই একাডেমিকে আমি গুরুত্ব দিচ্ছি। মানে মাঠের অভাব থাকা সত্ত্বেও আপনারা এবার কোনো কথা নেই, একদম একাডেমিটা করবই। এবং স্কুল ভিত্তিক, কলেজ ভিত্তিক সব ধরনের? স্কুল ভিত্তিক, কলেজ ভিত্তিক না, স্কুল ভিত্তিক। এজ গ্রুপ থাকবে তো, হ্যাঁ, কলেজ 8 থেকে 12-13 বছর পর্যন্ত। তা কলেজ ভিত্তিক ফুটবল প্রতিযোগিতা কি আপনারা? হ্যাঁ, এটা করে থাকি, আমরা করে থাকি। তো এটা এই বছরে হওয়ার, এই বছর হবে কলেজ লিগ, হবে তো কলেজ লিগ তো হয়ে থাকে, প্রত্যেক বছর হয়ে থাকে। লাস্ট ইয়ারও হয়েছে। কত জেলার কতটা কলেজ? ওই 8টা, 9টা, 10টা কলেজ হয়ে থাকে। শ্রোতা বন্ধুরা, খেলার জগৎ আজ এখানে শেষ করছি। আপনাদের সঙ্গে আবার কথা হবে আমাদের আগামী অনুষ্ঠানে। আপনারা ভালো থাকবেন এবং অবশ্যই সুস্থ থাকবেন। এবারে বিদায় নিচ্ছি, তবে তার আগে জানিয়ে দেব, উপস্থাপনায় ছিলাম অনির্বাণ জ্যোতিগুপ্ত, সাক্ষাৎকার নিয়েছেন রতন দেব, জসীমউদ্দিন লস্কর ও নবেন্দু দাস। অনুষ্ঠানটি সম্পাদনা করলেন কৃষ্ণেন্দু ভট্টাচার্য এবং প্রযোজনায় হিতব্রত ভট্টাচার্য।